নিটল ডক্টর নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আজ সংবাদ সম্প্রসারণে অতিথি হিসেবে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং গোলাম মুর্তজা। দুজনকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। গোলাম মুর্তজাকে দিয়ে শুরু করি। আগামীকাল আবার ভোট, আমি জানি আপনি অবশ্যই এই ভোটের বেশ বিরোধিতা করবেন। পাশাপাশি একটা জিনিস জানতে চাই যে এত কিছু দলীয় প্রার্থী দেয়া হলো না, দলীয় প্রতীক দেয়া হলো না, ব্যাপক প্রার্থী দাঁড়িয়েছে, তারপরেও প্রথম ধাপে 36% মাত্র ভোট পড়ল। দ্বিতীয় ধাপে এর চেয়ে বেশি কি পড়ার কোনো আশা আছে? দেখেন, আমি ভোটের বিরোধী নই। আমি বিরোধিতার যে জায়গাটা বা যে জায়গাটা বিরোধিতাও ঠিক নয়, যে জায়গাটা নিয়ে সমালোচনা করি সেই জায়গাটি হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন আমাদের এইখানে সবসময় একটা উৎসবমুখর নির্বাচন ছিল। যখন এদেশে জাতীয় নির্বাচনগুলো উৎসবমুখর ছিল না, জাতীয় নির্বাচনগুলোতে সামরিক সরকারগুলোর সময় মানুষকে ভোট না দিলেও ভোট হয়ে যেত, সেই সময়গুলোতেও স্থানীয় সরকারের নির্বাচনগুলো খুব প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। সেখানে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলের নেতারা দলীয় পরিচয়ের বাইরেও নির্বাচনে অংশ নিতেন, যদিও দলের একটা ছাপ থাকতো। এর বাইরে স্থানীয় যে সমস্ত মানুষের গ্রহণযোগ্যতা আছে, ভাবমূর্তি ভালো, সৎ মানুষ হিসেবে পরিচিত, এরকম কিছু মানুষের কি বলবো যে তাদের একটা অংশগ্রহণ থাকতো, অর্থাৎ সবকিছু মিলিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থা হতো। এখন বাংলাদেশে যেটা হয়েছে, আমার যে জায়গাটাতে সমালোচনা, জাতীয় নির্বাচন থেকে এটা শুরু হয়েছে। নির্বাচনে জনগণের ভোট দেওয়ার দরকার নাই, কিন্তু নির্বাচন হয়ে যায় এবং নির্বাচনে যেহেতু জনগণের ভোট পেয়ে নির্বাচিত হতে হবে না, এরকম একটা পাবলিক পারসেপশন এরকম হয়ে গেছে। সেই কারণে এখন স্থানীয় সরকারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাই বলতে আওয়ামী লীগের একই জায়গায় আওয়ামী দলীয়, কিন্তু তার বাইরে পদেদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে। কিন্তু এখানে ভোটার মানে তো সবাই আওয়ামী লীগ না, ভোটার মানে তো সবাই বিএনপি নয়। ভোট দেয়াটা মানুষ একটা উৎসব মনে করে, তো সেই জায়গাটাতে মানুষ কেন ভোট দিতে যাচ্ছে না? এই যে আপনি 36% কথা বললেন, এই 36% নিয়েও প্রশ্ন আছে। আমরা সারাদিনে যে সারা দেশ কভার করি, সেইখানে যে ভোটের চিত্র দেখি আর দিন শেষে গিয়ে যে পরিসংখ্যান আমাদেরকে জানানো হয়, সেটা নিয়েও প্রশ্ন আছে। তো এই যে মানুষ ভোট দিতে যায়, এই ভোট দিতে কারণটা কি? কারণটা হচ্ছে মানুষ জানে ঠিক আছে অমুককে, অথবা ঠিক আছে অমুক এমপির ক্যান্ডিডেট, অমুক নেতার ক্যান্ডিডেট, সুতরাং এদের দুইজনের মধ্যে কেউই হয়তো একজন নির্বাচিত হবেন, এখানে দুইজনই আওয়ামী লীগ, সুতরাং এখানে আওয়ামী লীগের যারা ভোটার, যারা আওয়ামী লীগকে ভোট দিত, তাদেরও একটা অংশ ভোট দিতে যান না। অর্থাৎ বাংলাদেশে যেটা হয়েছে, আপনার ভোটের যে একটা পরিবেশ, ভোট যে আমার অধিকার, একজন সেই ভোট যে কোনো কিছু ম্যাটার করে, সেই বিষয়টা বাংলাদেশ থেকে চলছে। এই চলে যাবার পরিণতিতে যেটা হয়েছে যে এখন আর মানুষ ভোট দিতে চায় না, যে কারণে ধরেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে, ভোটারদের ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে একটা তীব্র অনাস্থা তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনের প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছে যে এই নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন জনগণ ভোট দিতে পারুক, সেটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। সরকার কি বলে বা সরকার কি আকার ইঙ্গিত দেয় নির্বাচন কমিশনের কাছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আমি যে কথাটা বললাম, এই কথাটা যদি পুরোপুরি সত্যি নাও হয়ে থাকে, আপনি পাবলিক পারসেপশন বলে যে একটা ব্যাপার আছে, সেই পারসেপশনের জায়গাতে আপনি যদি কথা বলেন, আপনি যদি মানুষের সঙ্গে কথা বলেন, তাহলে দেখবেন, আমার ধারণা, আমি তো কোনো জরিপ করিনি, সাংবাদিক হিসেবে আমি যেটা বুঝতে পারি, যে আমার ধারণা যে আমি যেটা বললাম মানুষের সেটা মিলে যেতে পারে। জি, মিলে যাবে আপনার কথা। জি, এই কারণে ভোটার উপস্থিতি কম। জি, জাকারিয়া কাজলের কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই। এক দুইটা ব্যতিক্রম ছাড়া বাংলাদেশের কোন নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য ছিল? এক দুইটা হাতে গোনা যায়, মোটামুটি একটা গ্রহণযোগ্য। এছাড়া কিন্তু কোন নির্বাচন কমিশনই কারণ একটা অংশের কাছে কিন্তু সবসময় অগ্রহণযোগ্য। আমি যেটা মনে করি, আপনার মূল প্রশ্ন যেটা কেন দিতে যাচ্ছে, ভোট দিতে না যাওয়ার পেছনে অনেক, যদিও বলেছেন এই যে সর্বাংশ, আমি আপনাকে একটা জায়গার উদাহরণ দিই। আমি নিজেই গিয়েছিলাম গত 18 যেখানে আগে
সেখানে আমি যেটা দেখলাম, সাধারণ মানুষের ব্যাপারে তাদের একটা আতঙ্ক নিয়ে আছে। কেন এই আতঙ্কর কারণ হচ্ছে ওখানে দুজনই স্বাভাবিকভাবে মানে এখন যেরকম দুজনই আওয়ামী লীগের একজন ক্যান্ডিডেট নিজেকে দাবি করেন তিনি মন্ত্রী সাহেব, প্রভাব আছে এমন একজন 18 উপজেলার মেয়র আছে। এই ভদ্রলোক প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন দুজন আওয়ামী লীগের, একজনের প্রতীক আনারস, আনারসি নৌকা, আনারস ভোট না দিলে। আমি একদম সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা ধরেই নিচ্ছে যে যেহেতু এই লোক মানে এত বছর ধরে মন্ত্রী স্নেহধন্য, সে যা বলে তাই তাই হতে আমি কেন। এই যে একটা পারসেপশনটা যেটা মন্ত্রী সাহেব বলেন। তবে আমি আবার এটা আবার একটা ইতিবাচক দিক দেখলাম। স্থানীয় যে রিটার্নিং অফিসার নির্বাচনে, তার কাছে যখন অপর প্রার্থী অভিযোগ করলো এবং তিনি এই যে মেয়র সাহেব অকথ্য গালাগালিও করে, তখন কিন্তু দেখলাম রিটার্নিং অফিসার এই দোর্দণ্ড প্রতাপশালী খলিফা মেয়রকে শোকজ করেছে, তাকে জবাব দিতে। এতে আবার মানুষরা একটু হয়তো আস্থা ফিরে আসে। আমি এই জন্য বললাম যে প্রশাসন যদি ঠিক মতো কাজ করে তাহলে কিন্তু এইসব মাস্তানি বা এইসব হুমকি ধামকির ক্ষেত্রে কিছুটা হয়তো প্রলেপ পড়ে। আমি জানি না শেষ পর্যন্ত প্রশাসনের ভূমিকা কি হবে, সেটা আমরা আগামীকাল নির্বাচন করি। একটা কথা কি জানেন, যারা ভোটার সবাই তো আওয়ামী লীগ বা বিএনপির নেতা করে, সাধারণ মানুষ আছে। এই মানুষগুলো হয়তো কেউ বিএনপির প্রতি সহানুভূতিশীল, কেউ আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তারাও কিন্তু এইসব আতঙ্কে ভোট দিতে যায় না। এটাও কিন্তু ভোটার উপস্থিতির কারণ। এই আতঙ্কটা দূর করা এবং ভোটার বাড়ানোর দায়িত্ব কিন্তু দল হিসেবে আওয়ামী তারাই অংশ নিচ্ছে। কিন্তু এই খলিফার কথা আমি বললাম, তিনি কিন্তু স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ব্যাপারে তো আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নেয়নি, তাকে শোকজ করেছে কিন্তু নির্বাচন। যেমন আমি শনিবার গিয়েছিলাম ওই এলাকায়, লোকজন বলা বলি করছে মেয়র এবং ওখানকার যে স্থানীয় এমপি এবং মন্ত্রী তার বিয়ে পরিচয়ধারী এক দুজন ঘুরে বেড়াচ্ছিল। তারা কালকে ঘোষণা দিয়েছেন তারা ভোটার ছাড়া, প্রার্থী ছাড়া তো কেন্দ্রে কারো যাওয়ার। এলাকার মানুষ এখন অপেক্ষা করছে যদি এই দুই ব্যক্তি কেন্দ্রে যায় তাহলে কেউ ভোট দিতে। তাদের ধারণা এই দুজন যদি কেন্দ্রে যায় তাহলে আর ভোট দিয়ে লাভ নেই। এটা এখন প্রশাসন এবং দল হিসেবে আওয়ামী লীগকে দেখতে হবে যাতে এই দুজন কেন্দ্রে যেতে না পারে, তাদের তো কেন্দ্রে যাওয়ার কোনো এখতিয়ার নেই, তাই না? এটা নিয়ে একটা মানে কেস স্টাডি হিসাবে বললাম। আমি যে নিজে দেখেছি অন্যান্য ক্ষেত্রে তো এরকম আছে। এই বিরোধগুলি এবং এই সন্দেহগুলি দূর করার দায়িত্ব 1 নম্বর নির্বাচন কমিশনের, 2 নম্বর প্রশাসনের, 3 নম্বর দল হিসাবে আওয়ামী লীগ। এখন তারা কতটা পারঙ্গমতার সঙ্গে এবং কতটা সিনসিয়ার এবং কতটা নৈতিকতার সঙ্গে করতে পারে সেটা দেখার বিষয়। যদি এই শব্দ তারা যথাযথভাবে পালন করে তাহলে তো আগামীতে ভোটের সংখ্যা বাড়বে। নইলে যে অনাস্থা, যেই অবিশ্বাসের কথা মর্তুজা সাহেব বললেন, সেটাই সত্য হবে। আমি কিন্তু যেহেতু আমি একটা কেন্দ্রে সরেজমিনে গিয়েছি, দেখেছি এই কথা শনিবার, সেটাকে আপনি কেস স্টাডি ধরে আপনি আসলে সার্বিক চিত্রটা বলার চেষ্টা করেছেন একদম পরিষ্কার। একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আপনাদের সঙ্গে আবার অন্য বিষয়গুলো নিয়ে আলোচনায় যুক্ত হওয়ার চেষ্টা করছি। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নেই, বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে দুজন সিনিয়র সাংবাদিক আছেন, জাকারিয়া কাজল এবং গোলাম মুর্তুজা। আবারও স্বাগত। গোলাম মুর্তুজা, জিনিসপত্রের দাম মানে বেড়েই চলেছে, সরকার বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে, আবার ওবায়দুল কাদের সাহেব বলেন যে ডলারের দাম 60 টাকা বাড়লে জিনিসপত্রের দাম কেন বাড়বে, এরকম প্রশ্ন করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন সেগুলো বাজার তদারকি করে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব আদৌ? বাজার তদারকি কি, এইটা যারা বলেন বাজার তদারকির কথা তাদেরকে কি এই বিষয়ে খুব পরিষ্কার কোনো ধারণা আছে? আমার ধারণা নাই। আপনি এই সমস্ত কথার আপনি দেখবেন এই কথাগুলোর মধ্যে কত স্ববিরোধিতা, কন্ট্রাডিক্টরি কথা দেখবেন। প্রথমে আপনি দেখবেন যে জিনিসপত্রের দাম যখন বেড়ে যাচ্ছে তখন এটাকে জাস্টিফাই করার জন্য আমাদের নেতা মন্ত্রীরা বলবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট, মিয়ানমারে যুদ্ধ ইত্যাদি ইত্যাদি কথা বলবেন যে এই সমস্ত যুদ্ধ, এই সমস্ত কারণে জিনিসপত্রের দাম সারা পৃথিবীতে বেড়েছে, আমাদের এইখানেও বেড়েছে। প্রথমে আগে এটাকে জাস্টিফাই করবে, জাস্টিফাই করার পরে তারপরে বলেন যে পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় আমাদের দেশে কম আসছে।
তৃতীয়বার এসে এখন এসে কথা বলছেন যে কঠোরভাবে বাজার মনিটর করতে হবে। তো জিনিসপত্রের দাম যদি বাড়াটা যদি আপনারা ঠিক মনে করেন, বিশ্ব পরিস্থিতির কারণে যদি ঠিক মনে করেন, এবং অন্য দেশের তুলনায় যদি কম থেকে থাকে, আপনারাই তো বলছেন, এটা আমরা বলছি না, তা আপনারাই তো বলছেন, অর্থাৎ সরকার বলছে, তো সেটা যদি কম থেকে তাহলে এখন বাজার মনিটর করে আপনারা আসলে করবেনটা কি? বাজার মনিটর করে কি করবেন? বাজার মনিটর করে করবেন বাজার মনিটর করা কিছু কিছু ক্ষেত্রে দেখে যে একটা শাড়ি, সেই শাড়িটা কত দিয়ে কিনেছেন, দেখা গেল সেই শাড়িটা সে 1500 টাকা দিয়ে কিনেছে, সেই শাড়িটা কত বিক্রি করেন, সে হয়তো 2200 টাকা বিক্রি করে। তখন যে ভদ্রলোক যান, ম্যাজিস্ট্রেট বা কেউ, তিনি প্রশ্ন করেন আপনি কেন এত টাকা লাভ করছেন? এই যে ব্যবসায় ছোট ক্ষুদ্র ব্যবসায়িক কাজে হস্তক্ষেপ, ক্ষমতার অপব্যবহার, এইটা বাংলাদেশে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বাজার মনিটরিং এর ক্ষেত্রে এই প্রাতিষ্ঠানিক ক্ষমতার অপব্যবহারটা সুনির্দিষ্ট করে প্রথমে বন্ধ করা দরকার, প্রথমত। দ্বিতীয়ত কথা, এই যে কারণ বাজারে যাবেন বা অমুক বাজারে যাবেন, গিয়ে বলবেন ছোলার দাম কেন এত টাকা, গিয়ে বলবেন যে ডাবের ডাবলাকে 3 নাম্বার রাখতে হবে, এই যে হাস্যকর জনগণের সঙ্গে মস্করাপূর্ণ আচরণটা বন্ধ করতে হবে। আপনি যদি বাজারের উপর একটা নিয়ন্ত্রণ সত্যিই রাখতে চান, ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ যদি আপনি করতে চান, তাহলে একমাত্র উপায় হচ্ছে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সরবরাহ থাকার পরেও যদি কোনো ব্যবসায়ী কৃত্রিম উপায়ে জিনিসের দাম বৃদ্ধি করে, তাহলে সরকারের হাতে সেই মেকানিজম থাকতে হবে যে বাজারে সে তার সেই পণ্যটি ছেড়ে দিবে অথবা ছেড়ে দেওয়ার কথা বলবে। এটা যদি সে সত্যি সত্যি করতে পারে, তাহলে বাজারের উপর একটা নিয়ন্ত্রণ সম্ভব। এছাড়া এছাড়া সম্ভব নয়, একদম পরিষ্কার। যাকে দেখা যাচ্ছে, সেটা আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের কাছাকাছি দেশ মালয়েশিয়ার আমি একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম যে আপনি তো একটা জিনিস এখান থেকে কিনে, বাঙালি ব্যবসায়ী, যে 2 টাকা বেশি রাখেন না কেন? উনি বললেন যে পরের দিনই আমার লাইসেন্সটা তো বাতিল হবেই, আমি সারা জীবনে আর এই ব্যবসাটা করতে পারবো না। তো আমাদের কঠোর হতে এত সমস্যা কোথায়? আমাদের সব যারা আইন প্রণয়ন করবে সেভাবেই ব্যবসা, তারা তো ব্যবসার স্বার্থে ব্যবসার স্বার্থে হচ্ছে মোটা দেখে। হ্যাঁ, পৃথিবীব্যাপী দাম বেড়েছে, এই যুদ্ধের এটা একদম যে পরে না এমন। সেজন্য বাজারে কাঁচা পেঁপের দাম কেন বাড়বে, বেগুনের দাম কেন বাড়বে? এখানেই কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যে পণ্য আমদানি করেন না, বলেন যে তেলের দাম বাড়ছে, ব্যাপার হলো বেগুন বা কাঁচা পেঁপে কত পর্যায়ে গিয়ে দেখেন কিন্তু যেটা 30 টাকা বিক্রয়, সেটা ঢাকা আসলে 90 টাকা। এইখানেই বাজার আমার দুঃখ এই জায়গায় যে সরকার বাজার ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা যতদিন ঠিক না হবে, বাজারে গিয়ে জরিমানা করে অস্বীকার করার কোনো উপায় নেই যে বাজার আছে। আপনি রোজার আগে যে অবস্থা, সময় বিভিন্ন এখন কিন্তু আবার আগের অবস্থায় ফিরে গেল। যেমন ধরেন ডিম, কদিন আগেও যে ডিম, যে মানে আমি সাধারণত 30 টাকা একটা খাতা ইয়ে থাকে ট্রে, সেই ট্রে 320 টাকা ছিল, এরপর 380 টাকা। সোনালী মুখ যেটা 320 তার ইউক্রেন বা ইসরায়েলের যুদ্ধের অধিকার থাকে না। এটা হচ্ছে সম্পর্কে খবর নিয়ে দেখলাম যে এই যে কৃত্রিম উপায় বাড়ার, মাননীয় প্রধানমন্ত্রী তো নির্দেশ দেন, নির্দেশ কতটুকু প্রতিপালিত হয়, সেই ফলো আপটা হয় কিনা বাজারের অবস্থা থেকে না, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পর কালকে হয়তো প্রতিমন্ত্রী নামবেন বাজারে, কোথাও কোথাও যাবেন, দেখবেন। এটা কিছুদিন হয়তো চলবে, 1-2 দিন, কিন্তু আদৌ স্থায়ীভাবে এই কাজ হবে কিনা এটা হয়নি কখনো এখন। না, কয়েকদিন আগে কিন্তু মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছে যে জিনিসপত্রের দাম কমানো তার মন্ত্রণালয়ের দায়িত্ব, কিন্তু তার মুখে কারণ এই দায়িত্বটা কার? আরেকটা কথা কি জানেন, সকল কিছুতেই কেন প্রধানমন্ত্রীকে ইনভলভ? বাজার নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী বলতে হবে এই
ইঞ্জিন চালিত রিক্সা চলবে কিনা এটাও প্রধানমন্ত্রীকে দেখতে হবে। সবই যদি প্রধানমন্ত্রী দেখেন, এত বড় মন্ত্রিসভার দরকারটা কি? না, একদম সঠিক জায়গায় ধরেছেন আপনি। জাকারিয়া কাজলের সূত্র ধরে যদি বলি, যেহেতু মানে ব্যাটারি চালিত কথার সব সূত্রটা আসলোই, মানে ব্যাটারি চালিত রিক্সা সকল কিছুতেই মাননীয় প্রধানমন্ত্রী। জি, আমি এই জায়গাটা আপনার কাছে আবার আসবো, গোলাম মুর্তজা থেকে ঘুরে আসি। ব্যাটারি চালিত রিক্সা অবৈধ, নিষিদ্ধ। আজকে সারা দেশে এই 20 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা আপনারা হতে দিলেন কেন? হতেই যখন দিলেন, হুট করে বললেন বন্ধ কেন? বন্ধই যদি করলেন, তাহলে 2 দিনের মধ্যে আবার ঘাড় ঘুরিয়ে ফেলতে হলো কেন? মানে এটা কোন ধরনের সিদ্ধান্ত, গোলাম মুর্তজা? না, একটা কাজ করার, বিশেষ করে এই ব্যাটারি চালিত রিক্সার ক্ষেত্রে যদি করা যায়, সরকারের যারা এই সিদ্ধান্তটি নিয়েছেন তারা এই বিষয়টি নিয়ে কোনো গবেষণা করেননি। এর সঙ্গে সাধারণ জনমানুষের সম্পর্ক কি, কত মানুষের সঙ্গে সম্পৃক্ত, কত মানুষের জীবন জীবিকা, এটা নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তাদের কাছে তথ্য নেই, অথবা থাকলেও তারা এই বিষয়টিকে গুরুত্ব দেননি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, তারা যে সমস্ত যুক্তি দিয়ে অটোরিকশার, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই সমস্ত যুক্তি এগুলো হচ্ছে একেবারে ছেলে মানুষই যুক্তি। তার কিছু সত্যতা আছে, কিন্তু এটা নিয়ে নীতি নির্ধারক পর্যায়ে গবেষণালব্ধ সিদ্ধান্তের ভিত্তিতে যে সিদ্ধান্ত নিতে হয় সেটা নাই। তারা কি কি সিদ্ধান্ত নিয়েছে? অটোরিকশা কি, ব্যাটারি চালিত রিক্সা নিরাপদ না ঝুঁকিপূর্ণ, ব্যাটারি চালিত রিক্সায় প্রচুর বিদ্যুৎ খরচ হয়, ইত্যাদি ইত্যাদি। এখন ব্যাটারি চালিত রিক্সায় বিদ্যুৎ খরচ হয়, ওই ভদ্রলোক রিক্সা, সেটা তো বিদ্যুৎ তিনি কিনে খরচ করেন। আপনার বাসায় আপনি 14টা এসি লাগিয়েছেন, সেটা যদি আপনি লাগাতে পারেন, বিদ্যুৎ বিল দিয়ে যদি 14টা এসি লাগাতে পারেন, সেটাতে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে ব্যাটারি চালিত রিক্সা, তিনি যদি একটা রিক্সা সারা রাত ধরে চার্জ দিয়ে মাস শেষে 1,500 টাকা বিল দেন, তাহলে আপনার সমস্যাটা কোথায়? আর ঝুঁকিপূর্ণ, ঢাকা শহরে ঝুঁকিপূর্ণ না এরকম কোনো পরিবহন আছে? বাস কি, একটা বাস 4 থেকে 6টা গ্যাসের সিলিন্ডার নিয়ে রাস্তা দিয়ে চলে, যে বাসটির বয়স 22 বছর, 20 বছর, 17 বছর, 25 বছর, কোনটার বয়স 43 বছর। এর আগে একটা দুর্ঘটনা ঘটার পরে জানা গেল। তো সেই সমস্ত, আমরা তো পুরোটাই একটা অরাজকতার মধ্যে আছি। তো সেই অরাজকতার মধ্যে নিঃসন্দেহে আমি মনে করি যে ব্যাটারি চালিত রিক্সা, এই যে রিক্সা, এই রিক্সাগুলোকে একটা নিয়মের মধ্যে আনা দরকার। নিরাপত্তাগত জায়গা যেটা আছে সেটা নিয়ে একটা গবেষণা হওয়া দরকার। কি করে নিরাপত্তা বাড়ানো যায়, গতির ক্ষেত্রে একটা আসা দরকার। ব্যাটারি চালিত রিক্সা যারা চালান তাদের একটা প্রশিক্ষণের ব্যাপার আছে, তাদের কিছু নিয়ম কানুনের মধ্যে আনার ব্যাপার আছে, সবই দরকার আছে। কিন্তু বন্ধ করে দিবেন কেন আপনি? চায়না থেকে অনুমতি দিয়ে রেখেছেন আমদানি করার ইজি বাইক, প্রতিটা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে শোরুম করতে দিয়েছেন, বিক্রি করার সুযোগ দিয়েছেন, আর আপনি হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং বললেন যে এগুলো আর চালানো যাবে না। এগুলো তো কারো জমিদারি না যে আপনি হঠাৎ করে সকালবেলা উঠে বলে দেবেন এটা। ধরুন আজকে রিক্সাওয়ালারা আন্দোলন করলো, ব্যাটারি চালিত রিক্সা চালকরা আন্দোলন করলো যে আমাকে এটা চালাতে দিতে হবে কারণ এটা আমার জীবন জীবিকা। কালকে যদি এই রিক্সা চালকরা বলবে না হয়তো, কালকে যদি এই রিক্সা চালকরা বলে যে আপনি এই সুপার মার্কেটে যে পরিমাণ এসি লাগিয়ে যে পরিমাণ বিদ্যুৎ খরচ করছেন আপনারা এটা করতে পারবেন না, এরপরে পরিবেশ দূষণ হচ্ছে, এটাতে যদি তারা ভাঙচুর করে তা আপনি করবেন না। আমি উস্কানিও দিচ্ছি না, আমি বলছি তারা যদি এটা বলে আপনার জবাবটা কি হবে? আপনি কোনো জবাব দিতে পারবেন না। তার মানে হচ্ছে এই যে শেষ বক্তব্যটা এরকম যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, প্রথমত কথা অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা বাড়তে দেওয়া হয়েছে, আমদানির সুযোগ দেওয়া হয়েছে, ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে, এবং সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে এগুলো চলবে না, তখন হচ্ছে এক ধরনের কি বলবো গোয়ার্তুমি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং গরিব মানুষ তারা কিছু বলতে পারবে না, তাদের সিদ্ধান্ত নেওয়া যায়। 22 বছরের পুরনো বাসের মালিক যেহেতু একজন বড় লোক, সেই কারণে ওই সিদ্ধান্তটা নেওয়া যায় না যেটা, কিন্তু রিক্সা, ব্যাটারি চালিত রিক্সার মালিক যেহেতু একজন গরিব, সেই কারণে সেই সিদ্ধান্ত 2 দিনের বেশি টেকানো গেল না। সেজন্য সিদ্ধান্ত 2 দিনের বেশি টেকানো গেল না, ছিল না, চিন্তা ছিল না, এবং এই সিদ্ধান্ত বদলের ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যাবে। জি, আমি একটু জাকারিয়া কাজল আপনার কাছে শুনতে চাই যে এই মানে ব্যাটারি চালিত রিক্সা আর ইজি বাইক বোধহয় আলাদা। ব্যাটারি চালিত রিক্সার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা যেত। হুট করে সিদ্ধান্ত নিয়ে এই প্রতিবাদের মুখে আবার ওপেন করে দেয়া, এটাই বা কতটুকু ঠিক হলো? এই সিদ্ধান্ত যারা নিয়েছে অন্তত তাদের ব্যাপারে তারা কোন সিদ্ধান্তটা নিলেন? মাননীয় মন্ত্রী প্রেস কনফারেন্সে যেরকম দীপ্ত কণ্ঠে বললেন কালকে থেকে চলতে দেওয়া হবে না ইত্যাদি, এই ইউটার্ন, এটা কিন্তু লক্ষণটা ভালো। হ্যাঁ ঠিক আছে, মানবিক কারণে। এখন আমাদের কিন্তু একটা প্রত্যাশা ছিল সরকারের, একই মন্ত্রণালয়ের যে হাটটা শুনছিলাম
আসলে যারা সারা বাসগুলো পৃথিবীর দেশ তো বটে, মানে কোথাও এগুলো ভাবছিলাম যে এগুলোর বিরুদ্ধে হয়তো একটা ব্যবস্থা নেওয়া হবে, বাস হবে। এখন তো তারাও বেড গায়ে হাওয়া দিয়ে বেড়াবে, তো ওইটা যখন হয় না আমাদেরটা কিছু হবে বলে আমরা আবার আন্দোলন, আমাদেরটাও ব্যাটারি চালিত রিক্সার যে বাসগুলি যে কতটা বেশি ঝুঁকি, আমি আপনি সবাই আপনার এই সিদ্ধান্ত এবং পরবর্তী ইউটার্ন এই নক্ষত্র বাসের ফিটনেস বাসের যারা সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু বেশ আশাবাদী করছে যে আমাদেরটাও কিছু হবে না, বা হলেও আমরা রাস্তায় নামবো, গাড়ি ভাঙবো, আমাদেরটাও আমাদেরটাও। এই যে আপনি যে কালকে গাড়ি ভাঙলো ভাঙলো ইত্যাদি ইত্যাদি একটা বিশৃঙ্খলা বোঝা যায় যারা বিশৃঙ্খলার সৃষ্টি করবে তাদের ব্যাপারে আমরা নমনীয়। বাংলা একটা প্রবাদ আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। সরকারের উদ্দেশ্য ব্যক্তিরা আছেন, প্রশাসনের যারা আছেন তাদের মধ্যে এই আত্মবাক্যটা কিছু করার আগে, কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আগে ভেবে নেওয়া উচিত। হইলে এটা কিন্তু সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে অশান্তি বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। দুজনেই থাকবেন, আর একটা বিরতি ফিরে এসে আলোচনা আবার যুক্ত হচ্ছে। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা, রাইসির মৃত্যুর ঘটনা, এর পরবর্তী অবস্থা কেমন হবে মধ্যপ্রাচ্যে, এর বাইরেও একটা কিছুক্ষণ আগে দেখলাম আনন্দবাজার পত্রিকায় একটা খোঁচা, একটা প্রশ্নবোধক চিহ্ন যে আসলে দুর্ঘটনা নাকি মানে শত্রুপক্ষকেও এই মানে হেলিকপ্টারটি বিধ্বস্ত করলো, আবার কারণ হেলিকপ্টারটি আবার আমেরিকায় তৈরি, নানা ধরনের কথা। কারণ এই বহরের 3টা হেলিকপ্টার ছিল, 2টো সঠিকভাবে চলে যেতে পেরেছে, খালি রাইসিরটাই পারল না। জি, ধন্যবাদ আপনাকে। আগের অংশের কথা শুধু একটি বলেন। জি, আগের অংশের কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। হ্যাঁ, আগের অংশের কথা শুধু একটি বলে নেই যে ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধের কথা বলা হয়েছিল, কিন্তু পুলিশ যখন অ্যাকশন নিতে শুরু করে তখন ইজি বাইক, 3 চাকার যান যেগুলো, সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে। সেই কারণে এই পুরো ব্যাপারটা একসঙ্গে আলোচনায় এসেছিল। যাই হোক, সেটা বিষয় না। আপনি যে ইরানের কথা বলছেন, খুব স্বাভাবিকভাবেই ওই অঞ্চলটিতে ইরানের এখন যে অবস্থান, মুসলিম দেশগুলোর মধ্যে ইরান হচ্ছে সামরিক শক্তিতে সবচেয়ে বড় শক্তিশালী দেশ, এবং সামরিক শক্তিতে ওই অঞ্চলের মধ্যে ইসরায়েলের একমাত্র প্রতিপক্ষ, সমপ্রতিপক্ষ বলা যায়। যদিও পারমাণবিক অস্ত্র আছে, পারমাণবিক অস্ত্র নাই, এক দেশে ইসরায়েলের আছে, ইরানের নাই। তো সেরকম একটা জায়গাতে এই কয়েকদিন আগে ইসরায়েল বোমাবর্ষণ করে ইরানি জেনারেলদের হত্যা করেছে সিরিয়াতে। ইরান তার বিপরীতে 350-এর মতো গ্রেনেড এবং ড্রোন নিক্ষেপ করেছে। ইরানের যে ড্রোন নিক্ষেপ বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, এটা ইসরায়েলকে চিন্তায় ফেলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রকেও চিন্তায় ফেলেছে। ইসরায়েলকে যে কেউ এভাবে আক্রমণ করতে পারে সেটা তারা কখনো ভাবেনি, তাদের ভাবনাই ছিল না যে সত্যি সত্যি আক্রমণ করবে। তো এইরকম সম্পর্কের জায়গাতে মধ্যপ্রাচ্যের ওই পুরো অঞ্চলটিতে সিরিয়া, ইরাক, লেবানন, ফিলিস্তিন, এই সবগুলো জায়গাতে পকেট শক্তি আছে ইরানের, পকেট শক্তি আছে। বিশেষ করে হিজবুল্লাহ এবং হামাস তো অনেক বড় শক্তি। তো এই এবং ইসরায়েল, তারা সবাই এন্টি ইসরায়েল, ওদিকে হুতি, এরা সবাই এন্টি ইসরায়েল। তো এরকম একটা জায়গাতে ইরানে মাঝে মধ্যেই তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্টদের হত্যা করা হয় এবং ধারণা করা হয়, বলা হয় যে এটা ইসরায়েল হত্যা করেছে। তো সেরকম একটা জায়গাতে এখন ইরানের প্রেসিডেন্ট নিহত হলেন, মৃত্যু হলো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে। খুব স্বাভাবিকভাবেই একটা আলোচনা, অনুমান, ব্যাখ্যা, বিশ্লেষণ চলবে যে এটা কি সাধারণভাবেই একটা দুর্ঘটনা, নাকি এটা এর পেছনে ইসরায়েল বা অন্য কেউ, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কেউ আছে। তবে একটা ব্যাপার ভালো যে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি, বা ইসরায়েলের পক্ষ থেকেও আগ বাড়িয়ে এমন কোনো আচরণ করা হয়নি, বা বড় কোনো পত্রিকা এখনো পর্যন্ত এরকম প্রসঙ্গ খুব বড় জোর দিয়ে তুলেছে, সেটা আমার নজরে পড়েনি। অর্থাৎ কিন্তু এটা আলোচনায় আসবে এবং এটা নিয়ে নানা তর্ক বিতর্ক চলবে। শেষ করি আমার বক্তব্য যে ইরানের আসলে এই অঞ্চলে কি ঘটবে। আমার যেটা ধারণা সেটা হলো ইরান সামরিকভাবে এবং প্রশাসন পরিচালনায় ইরান অত্যন্ত দক্ষ একটা রাষ্ট্র।
বহু বছরের স্যাংশনে নিষেধাজ্ঞায় থাকতে থাকতে তারা এক ধরনের সক্ষমতা অর্জন করেছে। সেই সক্ষমতাটা তাদের ওই রাষ্ট্র পরিচালনার ভিত্তিটি অত্যন্ত মজবুত। সেই মজবুত ভিত্তিতে একজন চলে গেছেন, এর পরিপ্রেক্ষিতে তাদের নীতিতে এবং দেশ পরিচালনায় কোনো প্রভাব পড়বে বা এটা আপনি মনে করেন না? ইসরায়েলের সঙ্গে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা ওই পুরো অঞ্চলে তার যে পকেট পকেট শক্তি আছে, এই সমস্ত কোনো জায়গাতে ব্যাপক কোনো পরিবর্তন বা বড় কোনো ধাক্কা খাবে আমি সেটা মনে করছি না। অর্থাৎ নীতি ইরানের যা ছিল সেটা বলবৎ থাকবে। জাকারিয়া কাজল, আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনি একটু। আমি প্রেক্ষিতটা বলতে চাই না, যেটা বলতে চাই আমি যেটা মনে, এটা নিয়ে কিন্তু আলোচনা এরপর থেকে কিন্তু বিভিন্ন আলোচনা হচ্ছে, যদি এখন ওইভাবে আসেনি। আমি শিওর যে এটা আস্তে আস্তে আলোচনা, এবং ইরান নিশ্চয়ই বিষয়টা ছেড়ে দেবে না, তারাও নিশ্চয়ই আরো ইরানের জন্য ভালো দিকে এটা তারা আগ বাড়িয়ে কিছু বলেন, নিশ্চয়ই তারা জানা। একটা জিনিস দেখেন, 3টা হেলিকপ্টার আসে যে কোনো দেশের সরকার প্রেসিডেন্ট বা লেভেলের কেউ তখন সেটা অনুপূর্ব পরীক্ষা করা হয়, সেটা নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি সবকিছুই দেখে, তাই না? এটা ভাবার তো কোনো কারণ নেই যে 3টার মধ্যে এই হেলিকপ্টারটাই যান্ত্রিক হয়ে গেছে। যান্ত্রিক যে কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে তারা গাড়িতে চড়ে উঠলো, জল স্থল নৌ এই পরিবহনই ব্যবহার করুক, সেটা একদম। আজকাল প্রযুক্তি এতই নিখুঁত, কোথায় ফগ থাকবে, কোথায় কি থাকবে, ওয়েদার কি থাকবে, সেটাও তো আগে থেকে জানা। একই রুটে একই গন্তব্যে থেকে রওনা হয়ে আরেক গন্তব্যে 3টা যান, এর মধ্যে একটা যান বিধ্বস্ত হয়ে গেল, যে কারো মনে একটা খটকা। আমি একটা বিষয় নিশ্চিত, এতে করে যেটা নতুন, এতে করে ইরানের অবস্থান কালকে কিন্তু তারা রিপ্লেসমেন্ট করছে, জাকারিয়া কাজলের শব্দে খুব সমস্যা হচ্ছে আজকে, খুব কথা একটু শোনা যাচ্ছে, একটু কম শোনা যাচ্ছে, একটু বেশি শোনা যাচ্ছে এরকম। তবে একটা জিনিস আপনি অবশ্যই গোলাম মুর্তজার সঙ্গে একমত হয়েছেন যে যেভাবেই হোক প্রেসিডেন্ট নিহত হওয়ার কারণে দেশের যে নীতি, যে অবস্থান, সেটি কোনোভাবে পরিবর্তন হবে না, কারণ তাদের এই রাষ্ট্রটা তো একটা নীতির মধ্যেই চলে। আর মূলত হচ্ছে তাদের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা, তার কথার উপরে ভিত্তি করে অনেক কিছু নির্ভরশীল, সেটাও এক ধরনের কথা। তবে পরবর্তী রাষ্ট্রপতি, এর মধ্যে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, 53 দিনের মধ্যে সম্ভবত বা 50 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে। নতুন যিনি আসবেন তার উপর নিশ্চয়ই পরবর্তী কর্মসূচি নির্ভর করছে। জাকারিয়া কাজল, গোলাম মুর্তজা, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমরা সময় দিয়েছেন আপনাদেরকে। দর্শক, এই ছিল নিটল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে, ডিবিসি সংবাদ।